नमस्कार, वेलकम टू सीबीसी टपार और कम्पिटिटिव बायोलॉजी कमांडो। आजकेर ये बायोलॉजी क्लासे आपनाके स्वागत जानाई। आजकेर क्लासेर टपिक की अवश्य थामनेल देखे अनेकटा धारणा करिए फेलेछेन एबं आजकेर क्लासेर जे टपिक अवश्य आजकेर क्लासेर टपिक होच्छे प्रजातिर सृष्टि, इंग्रेजीते बोले स्पेसिएशन। आजकेर এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা বুঝব যে স্পেসিয়েশন বা প্রজাতির সৃষ্টি বলতে কি বোঝায় এবং এর কত রকমের টাইপস হয়। তো সবার আগে আমাদের জানা দরকার যে সেটা হচ্ছে প্রজাতি বলতে কি বোঝায়। তো প্রজাতি হচ্ছে কোন একটা নির্দিষ্ট বাস্তুতন্ত্রে উপস্থিত জীবেদেরকে বলা হয় প্রজাতি এবং যারা জেনারেলি সমগুণ সম্পন্ন হয় জিনগতভাবে। এখন প্রজাতি কিভাবে সৃষ্টি হচ্ছে, অর্থাৎ যে প্রক্রিয়ায় প্রজাতির সৃষ্টি হবে সেই প্রক্রিয়াটিকেই আমরা বলবো প্রজাতির সৃষ্টি। এবার এই প্রজাতির সৃষ্টি হওয়ার পিছনে অনেক কারণ থাকতে পারে। কি কারণ থাকতে পারে না, নতুন একটা প্রজাতি, ফর এক্সাম্পল আপনি দেখছেন যে মানুষ এইরকম দেখতে হয়। ফর এক্সাম্পল আপনি ওয়েস্ট বেঙ্গলে বসবাস করেন এবং আপনি জানেন যে ওয়েস্ট বেঙ্গলের মানুষ কী রকম দেখতে হতে পারে। এবার আপনি হঠাৎ দেখলেন যে ওয়েস্ট বেঙ্গলের কিছু মানুষ একটু অন্যরকম দেখতে হচ্ছে, তাহলে তখন আমরা সেটাকে বলবো প্রজাতির সৃষ্টি। বা আমরা যদি নতুন বিশেষত্বযুক্ত মানুষের আবির্ভাব দেখতে পাই সেটাও হবে নতুন মনুষ্য প্রজাতি। অর্থাৎ মনুষ্য প্রজাতি বা প্রজাতির সৃষ্টি বলতে বোঝায় যখন একটা প্রজাতি থেকে এক বা একাধিক প্রজাতির সৃষ্টি হবে, সেই প্রক্রিয়াটিকে আমরা বলবো প্রজাতির সৃষ্টি বা স্পেসিয়েশন। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে প্রজাতির সৃষ্টি বা স্পেসিয়েশন এটা বিভিন্ন কারণে হতে পারে। কি কি হতে পারে না, এক নাম্বার ভৌগোলিক বিচ্ছিন্নতা। ভৌগোলিক বিচ্ছিন্নতা মানে এক জায়গাতেই ছিল, তারপর হঠাৎ কোনো প্রাকৃতিক কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে দুটো জীব এবং তার ফলে আস্তে আস্তে আমরা দেখব দুটো আলাদা প্রজাতির সৃষ্টি হচ্ছে, তখন সেটাকে আমরা বলবো প্রজাতির সৃষ্টি হচ্ছে কার জন্য না ভৌগোলিক বিচ্ছিন্নতার জন্য। তাহলে ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণে কিন্তু প্রজাতির সৃষ্টি হতে পারে। দু নম্বর যেটা কারণ প্রজাতির সৃষ্টি হওয়ার জন্য সেটা হচ্ছে প্রজননিক বিচ্ছিন্নতা। অর্থাৎ এখানে একটা রিপ্রোডাকশনের সেপারেশন আমরা দেখতে পাবো। আমরা ডিটেলসে আসবো ব্যাপারটা কি। তৃতীয় যেটা কারণ হতে পারে সেটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বিচ্ছিন্নতা। এছাড়া আরও যেটা প্রধান কারণ হয় প্রজাতির সৃষ্টির জন্য সেটা হচ্ছে মিউটেশন। মিউটেশন বা যেটাকে আমরা বলি পরিব্যক্তি। তো মিউটেশন কি না, মিউটেশন হচ্ছে কোনো একটা জীবের জিনের সজ্জার আকস্মিক স্থায়ী পরিবর্তন। মনে করুন আপনার জিন সজ্জা, সেই জিন সজ্জার হঠাৎ যদি কোনো চেঞ্জ হয় এবং সেই চেঞ্জটা যদি স্থায়ী হয়ে যায় তখন তাকে আমরা বলবো মিউটেশন বা পরিব্যক্তি এবং এটা প্রজাতির সৃষ্টির কিন্তু একটা অন্যতম কারণ। তাহলে প্রজাতির সৃষ্টিকে আমরা যদি ডিফাইন করি খুব ভালোভাবে তাহলে কি বলতে পারি, বলতে পারি ভৌগোলিক, প্রজননিক, বাস্তুতান্ত্রিক প্রভৃতি বিচ্ছিন্নতার কারণে একটি প্রজাতি থেকে যখন এক বা একাধিক প্রজাতির সৃষ্টি হয় তখন তাকে বলবো আমরা প্রজাতির সৃষ্টি। সেই প্রক্রিয়াটাকে আমরা বলছি প্রজাতির সৃষ্টি। তাহলে এই যে প্রজাতির সৃষ্টি তার চারটে প্রধান কারণ হতে পারে। কি কি? ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণে হতে পারে, প্রজননিক বিচ্ছিন্নতার জন্য প্রজাতির সৃষ্টি হতে পারে, বাস্তুতান্ত্রিক বিচ্ছিন্নতার জন্য নতুন প্রজাতির সৃষ্টি হতে পারে বা মিউটেশনের জন্য প্রধান কারণ হতে পারে প্রজাতির সৃষ্টির জন্য। মিউটেশনকে আমরা ধারাবাহিক ঘটনা বলতে পারি না, কারণ মিউটেশন হঠাৎ হয়। আমরা ধারাবাহিক যে পরিবর্তন সেটা আমরা এই তিনটেকে রাখতে পারি। একটা হচ্ছে ভৌগোলিক বিচ্ছিন্নতা, মানে দীর্ঘদিন ধরে ভিন্ন জায়গায় বসবাস করছে দুটো জীব, আগে একই প্রজাতি ছিল কিন্তু ভিন্ন জায়গায় বসবাস করার ফলে দুটো আলাদা প্রজাতির সৃষ্টি হতে পারে। দুই নাম্বার প্রজননিক বিচ্ছিন্নতা, অর্থাৎ একই ভৌগোলিক অঞ্চলে রয়েছে কিন্তু তাদের মধ্যে জনন সম্পন্ন হয় না এবং তার ফলে নতুন প্রজাতির সৃষ্টি হতে পারে। তিন নাম্বার বাস্তুতান্ত্রিক বিচ্ছিন্নতা, মানে একই ভৌগোলিক অঞ্চলে রয়েছে কিন্তু একাধিক ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রে
অবস্থান করার ফলে নতুন প্রজাতির কিন্তু সৃষ্টি হতে পারে। এবার ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণ, মানে মনে করুন এটা একটা পপুলেশন, এই পপুলেশনে জীব ছিল, কোনো কারণে এই পপুলেশনটা দুই ভাগে ভাগ হয়ে গেছে। ফর এক্সাম্পল এখানে একটা পাহাড়ের সৃষ্টি হয়েছে, তার ফলে দুই পপুলেশন একদম মধ্যখানে একটা পাহাড় হয়েছে, বা এখানে একটা হয়তো বড় সমুদ্র রয়েছে, বা কোনো গিরিখাত সৃষ্টি হয়েছে বড়, তার ফলে পপুলেশনে যে জীব ছিল তারা দুটো ভিন্ন জায়গায় ভাগ হয়ে গেছে, ভিন্ন ভৌগোলিক অঞ্চলে ভাগ হয়ে গেছে, এবং এর ফলে এই অঞ্চলে, এই ভৌগোলিক অঞ্চলের জীবেরা এখানেই প্রজনন করে এবং সীমাবদ্ধ থাকে, এই ভৌগোলিক অঞ্চলের জীবেরা এখানেই প্রজনন করে এবং এখানেই সীমাবদ্ধ থাকে। তার ফলে দুটো নতুন প্রজাতির সৃষ্টি হতে পারে। যেমন আমাদের যারা এশিয়ান হয় তারা আফ্রিকানদের থেকে ডিফারেন্স, ঠিক? তাহলে আফ্রিকান এবং এশিয়ান এরা ডিফারেন্স কেন? না, এদের মধ্যে একটা বিচ্ছিন্নতা রয়েছে, ভৌগোলিক বিচ্ছিন্নতা। তাহলে ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণে যখন নতুন প্রজাতির সৃষ্টি হবে তখন সেই প্রজাতিকে আমরা বলবো অ্যালোপেট্রিক প্রজাতি। অ্যালোপেট্রিক প্রজাতি, অ্যালোপেট্রিক প্রজাতি। আশা করছি বোঝাতে পারলাম যে অ্যালোপেট্রিক প্রজাতি বলতে কি বোঝায়। নেক্সট মনে করুন এটা একটা পপুলেশন, এই পপুলেশনের বিভিন্ন জীবের মধ্যে নির্দিষ্ট কিছু জীব তারা ওই পপুলেশনের অন্যান্য জীবের সাথে প্রজনন করতে পারে না, তারা শুধুমাত্র নিজেদের মধ্যেই প্রজনন করতে পারে, ওই পপুলেশনের অন্যান্য জীবেদের মধ্যে কিন্তু প্রজনন করতে পারে না। এই রকম যদি হয় তাহলে আমরা কি দেখতে পাবো যে একই পপুলেশন, মানে একই ভৌগোলিক অঞ্চলের মধ্যে উপস্থিত একই প্রজাতির জীব, কিন্তু তাদের মধ্যে তারা জনন সম্পন্ন করতে পারছে না। তার ফলে একই ভৌগোলিক অঞ্চলে বা একই ভৌগোলিক পরিবেশে বসবাসের সত্ত্বেও সেই নির্দিষ্ট কিছু জীব আলাদা একটা পপুলেশন সৃষ্টি করছে। সেই নির্দিষ্ট জীব যারা নিজেদের মধ্যেই শুধু জনন সম্পন্ন করতে পারে, তারা ওই পপুলেশনের অন্যান্য জীবের মধ্যে জনন সম্পন্ন করতে পারে না। তার ফলে একটা নতুন প্রজাতির সৃষ্টি হচ্ছে। সেই প্রজননিক বিচ্ছিন্নতার কারণে কোনো যদি প্রজাতির সৃষ্টি হয় তখন সেই প্রজাতিকে আমরা বলবো সিমপ্যাট্রিক প্রজাতি। সিমপ্যাট্রিক প্রজাতি, অর্থাৎ ভৌগোলিক বিচ্ছিন্নতা থাকলে তাকে আমরা বলবো অ্যালোপ্যাট্রিক, যদি প্রজননিক বিচ্ছিন্নতা থাকে তখন তাকে আমরা বলবো সিমপ্যাট্রিক প্রজাতি। অর্থাৎ প্রজাতির সৃষ্টির কারণের উপর ভিত্তি করে কিন্তু বিভিন্ন নামে আমরা ভাগ করছি। নেক্সট মনে করুন একই ভৌগোলিক অঞ্চল একই, কিন্তু সেই ভৌগোলিক অঞ্চলের মধ্যে তো বাস্তুতন্ত্র বিভিন্ন রকমের রয়েছে। ফর এক্সাম্পল আমাদের এশিয়া মহাদেশ, এটা তো একটাই ভৌগোলিক অঞ্চল, কিন্তু সেই এশিয়া মহাদেশের মধ্যে আমরা কোথাও দেখতে পাবো মরুভূমি রয়েছে, কোথাও দেখতে পাবো ক্রান্তীয় ট্রপিক্যাল এরিয়া, মানে বাস্তুতন্ত্রের কিন্তু ডিফারেন্সিয়েশন রয়েছে। যদি দেখা যায় যে কোনো একই ভৌগোলিক অঞ্চলের মধ্যে উপস্থিত জীবেদের মধ্যে তারা ভিন্ন ভিন্ন যে বাস্তুতন্ত্র রয়েছে, সেই ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রের জীবেদের মধ্যে প্রজনন সীমাবদ্ধ থাকছে, তার ফলে কি হচ্ছে, তার ফলে শুধুমাত্র সেই নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চলের জীবেরাই প্রজনন করতে পারছে, এবং তার ফলে আমরা দেখব যে একই ভৌগোলিক অঞ্চলে থাকার সত্ত্বেও তারা ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রে ভিন্ন ভিন্ন রকম যে জীব রয়েছে তাদের একটা নতুন প্রজাতির সৃষ্টির দিকে এগোচ্ছে, এবং তখন সেই বাস্তুতান্ত্রিক বিচ্ছিন্নতার ফলে সৃষ্ট নতুন প্রজাতিকে আমরা বলবো প্যারাপেট্রিক প্রজাতি। প্যারাপেট্রিক প্রজাতি অর্থাৎ সেখানে বিভিন্ন বাস্তুতন্ত্র রয়েছে একই ভৌগোলিক অঞ্চলের মধ্যে, এবং তার ফলে নতুন প্রজাতির সৃষ্টি হচ্ছে, তখন তাকে আমরা বলবো প্যারাপেট্রিক বা প্যারাপ্যাট্রিক প্রজাতি। এবার এই প্যারাপেট্রিক প্রজাতির কোনো পপুলেশন বা কিছু সদস্য সেই পপুলেশন থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে যদি নতুন কোনো পপুলেশন সৃষ্টি করে, অর্থাৎ আগে
একই ভৌগোলিক অঞ্চলের মধ্যে ছিল, যেমন আমরা একটু আগেই দেখলাম কি প্যারাপেট্রিক প্রজাতি বাস্তুতান্ত্রিক বিচ্ছিন্নতা বা পরিবেশগত বিচ্ছিন্নতার ফলে সৃষ্টি হচ্ছে। এবার মনে করুন এই প্যারাপেট্রিক প্রজাতির যে সদস্য তারা সেই একই ভৌগোলিক অঞ্চলের মধ্যে থেকে যখন সবার থেকে আলাদা হয়ে যাচ্ছে এবং বিভিন্ন বাস্তুতন্ত্রে নতুন করে নিজের প্রজাতির সৃষ্টি করছে, তখন সেই ক্ষুদ্র জীবগোষ্ঠী যার একটা আলাদা প্রজাতির সৃষ্টি করছে সেই ক্ষুদ্র জীবগোষ্ঠীকে আমরা বলবো পেরিপেট্রিক বা পেরিপ্যাট্রিক প্রজাতি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে প্রজাতির সৃষ্টির কারণ বিভিন্ন এবং সেটা অ্যালোপ্যাট্রিক, সিমপ্যাট্রিক, প্যারাপেট্রিক বা পেরিপেট্রিক হতে পারে এবং মিউটেশনের ফলে তো প্রজাতির সৃষ্টি হতেই পারে, কিন্তু যেটা ধারাবাহিক নয়। আশা করছি এই ক্লাসে আমরা প্রজাতির সৃষ্টির কারণ সম্বন্ধে বুঝতে পেরেছি। যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান।